সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা খুব সুন্দরভাবে আমরা আজকে সাপ্তাহিক সভা আলোচনা করতেছি। এই সাপ্তাহিক সভা যখন আমরা করতেছি তখন দেশের রাজনৈতিক অবস্থা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। আমি ধানমন্ডি 32 নম্বরের যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আসলে যারা রাজনৈতিক সচেতন, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে, তাদের বলতে চাই, দেখেন আপনি 2024-এ অবস্থান করতেছেন, 2024-এর অবস্থান আজকে করতেছেন, কিন্তু বিগত দিন যদি আপনি দেখেন যে আওয়ামী লীগের জন্মটা দেখেন আপনি, এই 1947 সালে যখন একটা দেশ হইল, 1947 সালে যখন একটা ভারত পাকিস্তানের একটা বিভক্তি হলো, তখন কিন্তু একটা মানচিত্র হওয়ার মাধ্যমে কিন্তু দেশের সূচনা হয়েছে। কিন্তু আমরা দেশের এত সংগঠন, এত কিছু, কিন্তু এই যে সূচনা মানচিত্রের মাধ্যমে যে সূচনা হলো, এটা আমরা কোনো পালন করি না, কোনো আমরা মনেও করি না, কোনো আমরা লালনও করি না। এখন আপনি যদি 47-এর ভাগটা যদি আপনি লালন না করেন, তাহলে তো আপনি তো সবকিছুই তো আপনি মানে হয় না। এই 47-এর প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কিন্তু জন্ম হয়েছে। 47 সালে যখন একটা দেশ ভাগ হইল, তখন এই ভূখণ্ড থেকে পুরো পাকিস্তান থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু, সাথে সাথে নেজা ইসলামের যাত্রা শুরু। সেক্ষেত্রে আওয়ামী লীগের নেজা ইসলাম কিন্তু তখনকার সময় রাজনৈতিক দল হিসাবে এই পুরো পাকিস্তানে বা বাংলাদেশের ভূখণ্ডে কিন্তু কার্যক্রম খুব পরিচালনা করছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ঐতিহাসিক যে ভূমিকাটা এটা আপনাদের বিবেচনা করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আওয়ামী লীগের যে 47 সালে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে যে ভাগ হইল, আওয়ামী লীগের রাজনৈতিক সিচুয়েশনে কিন্তু এটা নেই। আওয়ামী লীগ রাজনীতি করে কি মুক্তিযুদ্ধের চেতনা, আর মুক্তিযুদ্ধের চেতনার প্রেক্ষাপটে তোমার আওয়ামী লীগের শুরু হয়নি, যাত্রা শুরু করে। আওয়ামী লীগ যাত্রা শুরু করছে 47 সালে যখন দেশ ভাগ হইল, তার পরিপ্রেক্ষিতে 49 সালে গিয়ে আওয়ামী লীগ যাত্রা শুরু করছে। তার উচিত হবে যে 47 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে এই ভূখণ্ডটা মানচিত্রের সূচনা হয়েছে, এই আদর্শের ভিত্তিতে আওয়ামী লীগের কার্যক্রম, দলীয় কার্যক্রম পরিচালনা করা, ওই আদর্শ মোতাবেক তাদের এগিয়ে, যেটা আওয়ামী লীগ করে, কিন্তু নেজা ইসলাম পার্টি ঠিক এটা লালন সংখ্যাগরিষ্ঠতা মুসলমান। যাই হোক, 1947-এর প্রেক্ষাপটে কিন্তু আওয়ামী লীগের 2 বছর পরে আওয়ামী লীগের জন্ম শুরু হয়েছে, এবং নেজা ইসলামও এই 47-এর প্রেক্ষাপটে কিন্তু যাত্রা শুরু করেছে। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, তাদের আমি অনুরোধ করবো, তাদের আমি রিকোয়েস্ট করবো, আপনারা বিবেচনা করেন। দেখেন, আপনাদের শুরুটা হয়েছে 1947 সালে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ হওয়া, বিভক্ত হওয়া, ভারত পাকিস্তান বিভক্ত হওয়া, এটার সামনে রেখে কিন্তু আপনাদের 49 সালে থেকে যাত্রা শুরু। আপনাদের চেতনা কিভাবে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে আসে? মুক্তিযুদ্ধ অনেক পরে, আপনাদের সূচনা থেকে তো আপনাদের আদর্শ লালন করা হচ্ছে, যেটা নেজা ইসলাম পার্টি করে। সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, বিগত দিন আপনারা যাই করছেন, আমি মনে করি আগামী দিনগুলিতে আপনাদের যে 49 সালে যাত্রা শুরু হয়েছে, 1947 সালে বিভক্তির পরে 49 সালে যাত্রা শুরু হয়েছে, যে প্রেক্ষাপটে, যে আদর্শ, ওই প্রেক্ষাপটটা, ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের প্রেক্ষাপটটা দিয়েই আপনাদের আওয়ামী লীগ পরিচালিত হওয়া উচিত। এবং দীর্ঘদিন তাই চলছিল। আওয়ামী লীগ মুসলিম লীগ ছিল, আগে ছিল কি আওয়ামী মুসলিম লীগ ছিল না, আওয়ামী মুসলিম লীগ হিসেবে, মুসলিম সংগঠন হিসেবে তারা যাত্রা শুরু করছে। কিন্তু পরবর্তীতে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে প্রভাবের কারণে তারা এই মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ নাম নিয়ে একেবারে 71-এর চেতনার মধ্যে চলে গেছে। আমি যদি প্রশ্ন করি, আপনারা তো 70-এর নির্বাচনে অংশগ্রহণ করছে, 70-এর নির্বাচনে অংশগ্রহণ প্রতিযোগিতা করছে ক্ষমতা যাওয়ার জন্য, তাহলে এই যে মুক্তিযুদ্ধের চেতনার যে আপনার আদর্শটা একটা সংক্ষিপ্ত আদর্শ হয়ে যাচ্ছে। 70-এর নির্বাচনে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে 71 মুক্তিযুদ্ধ, তাহলে আপনার প্রেক্ষাপটটা তো আপনার বেশি প্রেক্ষাপট হয় না, সময় হয় না। যাই হোক, আমি আপনাকে বলছি, আপনাদের আওয়ামী মুসলিম লীগ এই সপ্তাহে, যে সপ্তাহটা আমাদের মাঝে গেল, এই সপ্তাহে বর্তমান 2টা ইজতেমা অনুষ্ঠিত হলো এবং আগে অনুষ্ঠিত হলো, সেটা খুব সুন্দরভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ধন্যবাদ জানাই যে কোনো সংঘর্ষ বা কোনো পার্শ্ব ছাড়াই ইজতেমা সুসম্পন্ন হয়েছে। বিষয় হলো যে
সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্টে পালিয়ে যাওয়া সেই শেখ হাসিনা যখন ঘোষণা করলেন যে জাতির উদ্দেশ্যে সাধারণ ছাত্রের উদ্দেশ্যে একটা বক্তব্য দেবে, তখনই আসলে ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্নভাবে সামাজিক প্রচারণায় সামাজিক মিডিয়া মাধ্যমে সোশ্যাল মিডিয়া তথ্য হয়ে ওঠে। তার ফলশ্রুতিতে শুধু ঢাকা 32 নম্বর নয়, সারা দেশে যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা থাকার পরেও দেশ এবং জনগণের বিরুদ্ধে লিপ্ত ছিলেন, তাদের সমস্ত স্থাপনা বাড়ি ঘরে হামলা হয়েছে, যা যা ভাঙ্গাচোরা। এটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু কথা হলো যে এটা হলো যে প্রত্যেকটা অ্যাকশনের পাল্টা রিয়াকশন আছে। এটা হলো বিজ্ঞানের সূত্র, একটা প্রত্যেকটা ধাক্কা আছে। তো তারা বিগত 15 বছরে যে ধাক্কাটা দিয়েছিল তার প্রতি ধাক্কা তারা এখন খাবে, এটা স্বাভাবিক এবং এটা আল্লাহর নিয়মের মধ্যে এটা পড়ে। লাহামা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তারা যা অর্জন করবে তার প্রতিফল তাদেরকে ভোগ করতে হবে। তারা 15 বছরে যে যা করেছে তার প্রতিফল তারা ভোগ করা শুরু করেছে। তো আমরা আশা করি যে এই অবস্থা থেকে অবসান হবে এবং বাংলাদেশ আবার সুন্দরভাবে তার সুশৃঙ্খলভাবে চলার ট্র্যাকে চলে আসবে। আমাদেরকে এখনো একটি সুন্দর জীবন দিয়ে আসলে আমি যে কথাটা বলবো হচ্ছে আমাদের জাতির সত্তা আমরা হারিয়ে ফেলছি সেই 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের পর। এর থেকে আমাদের শুরু হয়েছে পতন। মুসলমানদের যে ঐতিহ্য, যে কামরুল মজলিস এবং ইসলামিক যে বিধানগুলো তখন থেকে ধ্বংসের লেখাটা শুরু হয়েছিল ইংরেজদের হাত ধরে, এবং সেই ইংরেজদের 180 বছর আমাদের দেশ থেকে শাসন করার পরে এখানে তাদেরকে এখান থেকে বের করার জন্য জাতি, ধর্ম, বর্ণ এবং হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলন শুরু করে। সে আন্দোলনে 1937 সালে এই ভারত উপমহাদেশ করার পরে ভারত উপমহাদেশ একসাথে পথ চলে 47 সাল। সেই বিদায়ের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি। এই দেশ থেকে আবারও ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া ভারত থেকে শুরু করে ভারতের আবার একটি চক্রান্ত শুরু করে সেই চক্রান্তের একটা ভাষণের মাধ্যমে আবার তাদের অস্তিত্বকে করার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধের মাধ্যমে আরেকটি বিপ্লব সংগঠিত হয়ে এই দেশটাকে একটি রাষ্ট্রধর্ম ইসলামের দিকে কাঠামো আবার ফিরিয়ে আসুন, আমরা এই প্রত্যাশা সাধুবাদ জানাই। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে। তো তারপরে আরো আগেই এই কাজটা হওয়া প্রয়োজন ছিল। ধানমন্ত্রী 32 ঘুরিয়ে দিয়ে এখানে শহীদ যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের এবং যারা আহত হয়েছে তাদের পরিবারবর্গকে একটি বহুতল ভবন করে প্রত্যেককে একটি করে ফ্ল্যাট নির্মাণ করার দাবি আমি অনেক আগের থেকে জানিয়েছি। তো যাই হোক, এখন যেহেতু ধানমন্ডি 32 ভোল্টেজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এখন সেখানে বহুতল ভবন নির্মাণ করা হোক এবং সেই সাথে আরও একটি মাদ্রাসা, কারণ ওই যে 5ই মে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছে এইটারও পরিকল্পনা এই ধানমন্ডি 32 করা হয়েছে। অর্থাৎ ধানমন্ডি 32 হলো এই 5ই মে যে শাপলা চত্বরে ঘটনা ঘটেছে, রাতের আধারে গণহত্যা চালিয়েছিল, এই পরিকল্পনাটা ধানমন্ডি 32 হয়েছে। তো আমার দাবি জানাই এখানে একটা বড় আকারের মাদ্রাসা তৈরি করা হোক। ঠিক মাদ্রাসায় এখানে যে আলেম ওলামা যারা আছে তারা সব সময় কোরআন হাদিস পড়বেন, তারা পড়াবেন, আমাদের ইসলামী যে কালচারগুলো আছে সেই কালচার শিক্ষা পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ যুদ্ধ লাগিয়ে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, কিন্তু উনি ষড়যন্ত্র কথাটা বলেন নাই। আমাদের এই দেশটাকে
স্বাধীনকর বলেন, বিভক্তি বলেন, ভাঙা বলেন, সবটাই হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে। এই ষড়যন্ত্রের মূল হোতা হলো দুইজন। আমি নাম না বললেও চলে, কিন্তু এই দুইজনের একজনেরও স্বাভাবিক মৃত্যু হয় নাই। কারণ প্রধান বিচারক, যিনি কোনো স্বার্থ বুঝেন না, কারোর দিক দেখবেন না, কোনো কিছু দেখতে চান না, উনি দেখবেন না এটা, উনি ওনার ফয়সালা করে দিয়েছেন। সুতরাং আমাদেরকেও এইভাবেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি ওই সেই বিচারকের সন্তুষ্টি মোতাবেক আমাদের কাজ করব, নাকি তার অসন্তুষ্টি মোতাবেক কাজ করব। আমাদের জন্য এটা বিরাট শিক্ষা। আমি বলবো সরাসরি, বাংলাদেশে ছাত্র জনতার এই আন্দোলনে বিএনপির নেতাদের কোনো ভূমিকা ছিল না। ঠিক। কারণ ছাত্রদের এই আন্দোলনে আমরা সম্পৃক্ত নই। হ্যাঁ, তবে বিএনপির নিম্ন লেভেলের লোকজন, সমর্থক, ছাত্র, এরা একটা জীবন দিয়েছে, তাদের কথা তোয়াক্কা করেনি। কিন্তু বিএনপির নেতৃবৃন্দের কথা, আচরণ, ব্যবহার এবং কর্মকাণ্ড এদেরকে বিতর্কিত করেছে। আজ পর্যন্ত একটা ঘোষণা করতে পারে নাই, আজ পর্যন্ত তাদের দাবি অনুযায়ী প্রশাসন কোনো সংস্কার করতে পারে নাই, আজ পর্যন্ত তাদের যে চাহিদা মোতাবেক, জাতির চাহিদা মোতাবেক একজন মানে স্বনামধন্য নয়, সারা বিশ্বব্যাপী সম্মানিত একজন ব্যক্তিকে সরকার প্রধান বানানো হচ্ছে, তাকেও কাজ করতে দেওয়া হচ্ছে না। নানান আলোচনা সমালোচনা করে তারা বিরক্ত করে, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা হলো সবচেয়ে যেটা মারাত্মক হচ্ছে, সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের নেত্রী যেসব ভূমিকা নিচ্ছে, এটা আজকে মানুষকে বিরক্ত করছে, মানুষ কষ্ট পাচ্ছে। সে তার ৩৯ নম্বরের কথা বলে কাঁদে, সে তার নিজের বাপ মার কথা বলে কাঁদে, কিন্তু সে কি একবারও বলেছে যে এতগুলি লোক হত্যা হয়েছে তার জন্য তার কোনো দুঃখ আছে? তার ৩২ নম্বরের বাড়ির কত টাকা মূল্য, একটা জীবনের মূল্য কি তার চেয়ে কম? একবারও তো তার এই অনুশোচনা নাই। তাদের নেতা কর্মীদের মধ্যে একে হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, যেগুলি মানুষ কল্পনা করতে পারে না। আমার মতো ৭০ ঊর্ধ্ব বয়সের লোকেরও মেজাজ গরম হয়ে যায় যে এত কিছুর পর তোমরা অন্তত ৬ মাস চুপ থাকো, দেখো না কি হয়, ধৈর্য ধরো না। তাদের এই অনুভূতিটা নেই। তাদের ওই সেই আগের মতো ধরো, মারো, খাও, যেটা আমাদের রাজনৈতিক দল এখন মিডিয়া হিসেবে ব্যালেন্স করার জন্য চেষ্টা করতেছে, তাদেরও এই নেই। এই দুই গ্রুপ থেকে যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে ছাত্রদের এই আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, যে সমস্ত লোকজন এর আগে থেকে এই আন্দোলনে মানে সক্রিয় ছিল, জীবন দিয়েছে, কষ্ট করেছে, জেল কেটেছে, প্রত্যেকটা লোকের সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাই।